স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। প্রায় 2.5 ঘন্টা টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমেছে। এতে যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন স্কুল ও অফিসগামী মানুষ। ঢাকায় ভোর থেকে শুরু হয় ঝুম বৃষ্টি। থেমে থেমে অঝোর ধারায় বৃষ্টি চলে সকাল 7:30 পর্যন্ত। রাস্তায় পানি জমায় কর্মস্থল, স্কুল ও বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বেশি পানি জমে কারণ বাজার এলাকায়। এছাড়া আদাবর, নূরজাহান রোড, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান, শেওড়াপাড়া, মালিবাগ, তেজতুরি বাজার, বংশাল, বকশিবাজার, সাতরাস্তা, তেজগাঁও, তেজকুনিপাড়া সহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে। পানি জমায় বিভিন্ন রাস্তায় এক পাশ দিয়ে গাড়ি চলতে দেখা গেছে। এদিকে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় আজ ও কাল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহীর পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ 4 শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত রোববার সন্ধ্যা 7টার দিকে পদ্মার দুর্গম চর মাঝার দিয়ার এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ হয় 4 জন শ্রমিক। গতকাল সোমবার রাত 10টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে রাত 2টার পর আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। নৌকাডুবিতে নিহতরা হলেন চর মাঝার দরিয়ার রাজু, সবুজ, মোহাম্মদ আলী এবং ফারুক। এদের মধ্যে রাজু ও সবুজ চাচাতো ভাই, মোহাম্মদ আলী রাজুর দুলাভাই আর ফারুক তাদের প্রতিবেশী। স্থানীয়রা জানান, রোববার চরের জমিতে কাজ করে সন্ধ্যায় নৌকায় ফিরছিলেন 16 জন। এ সময় নৌকাটি ডুবে গেলে 12 জন সাঁতরে পাড়ে ওঠেন। এবারে বন্যা প্রসঙ্গ। দেশের চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 67 জনে দাঁড়িয়েছে। ফেনীতে সবচেয়ে বেশি 26 জন মারা গেছেন। সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী রয়েছেন 6 লাখেরও বেশি পরিবার। কুমিল্লায় ধীরে ধীরে কমতে শুরু করেছে পানি, দৃশ্যমান হতে শুরু করেছে রাস্তাঘাট। এরই মধ্যে বাড়ছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। নোয়াখালীতে বন্যা দুর্গত এলাকায় ডায়রিয়ায় 10 দিনে 3 জনের মৃত্যু হয়েছে। জেলায় সরকারি বেসরকারিভাবে 140টি সরকারি মেডিকেল টিম কাজ করছে। এবারে বন্যায় কৃষিখাত, মাছের ঘের, প্রাণী সম্পদ, রাস্তাঘাট ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকে এখনও রয়েছেন আশ্রয়কেন্দ্রে। পানিটা নামতে আছে না, মনে করেন মানুষের বাইকত দুয়ার করে লেছে, এমন মনে করেন খালটাল বন্ধ করে লেছে, এই কারণে হানি নামতে আছে না, খালের ব্যবস্থা কম এটাই আর কি। 20 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ট্রান্সকম বেভারেজ লিমিটেড কারখানার শ্রমিকরা। সকাল 6টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের তেলির চালা এলাকায় ওই কারখানার শ্রমিকরা গেটের সামনে অবস্থান নেয়। শ্রমিকরা জানায়, গতকাল তারা 9 দফা দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করে। দাবি আদায় না হওয়ায় আজ সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন, ওভারটাইম প্রদান, বছরে 3টি ইনক্রিমেন্ট প্রদান, রাতে নারীদের কাজ না দেয়া সহ 20 দফা দাবিতে গেটে অবস্থান নিয়েছেন। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বাধা দেয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ করেনি। গত 5 আগস্ট আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার তার পালিয়ে যাওয়ার খবর পায় আইন শৃঙ্খলা বাহিনী। দিনভর চেষ্টার পর রাত 10টার দিকে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়। কাফির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনী জানায়, তিনি গত 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগে অভিযুক্ত। এছাড়া গত 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সাভার ও আশুলিয়ায় 75 জন আন্দোলনকারীকে গুলি করে মারার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নরসিংদীর স্বেচ্ছাসেবক দলের নেতা তৌহিদ উদ্দিন ভূঁইয়া ছাত্র জনতার আন্দোলনে ছিলেন সরব। আন্দোলন সফল হলেও নিজের চোখে দেখতে পারছেন না। 18 জুলাই পুলিশের গুলিতে 2 চোখই হারিয়েছেন তিনি। দৃষ্টিহারা তৌহিদের দিন কাটছে 4 দেয়ালের মাঝে।
18 জুলাই নরসিংদী জেলখানার মোড়ে ছাত্রদের উপর গুলির প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে দুটি চোখই হারিয়েছেন তহিদ উদ্দিন ভূঁইয়া। যে চোখ দিয়ে এতদিন সুন্দর পৃথিবী দেখেছেন, সেই চোখে এখন শুধুই অন্ধকার। নরসিংদী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তহিদ। বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও সরব ছিলেন তিনি। পৈতৃক সূত্রে পাওয়া জমি বিক্রির অর্থ ব্যয় করেছেন দল ও নেতাকর্মীদের পেছনে। অ্যাম্বুলেন্সটা খালি দেখলাম যে জেলখানা মোড়টা ঘুরলো, ছাত্রদের বাধার পক্ষে ঘুরেই ওটার ভিতর যে পুলিশ ছিল আমরা জানি না, একদম তাক করে ওরা গুলি চতুর সাইডে যেমন যুদ্ধ যেভাবে হয় এভাবে ওরা এই জানলার ফাঁক দিয়ে ওরা গুলি করছে। আমি তো এতদিন দেখতেই পারতেছিলাম, দেশের স্বাধীনতাটা আমি দেখতে পারতেছি না, কিন্তু আসলে মনের যে আবেগটা, যে অনুভূতিটা, ওইটা দিয়ে যে আমি দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। দৃষ্টিশক্তি হারানো এই নেতার পরিবারের সদস্যরা জানান বিভীষিকাময় সেই দিনের কথা। এই সরকার যে পতন হয়েছে এটাই আলহামদুলিল্লাহ, কিন্তু আছে যুগন্ত শাস্তি পাক আল্লাহ পাক যেন আর কারোর চোখ বা কারো সন্তানকে ইয়া না করে, এটাই। কেন্দ্রীয়ভাবে তালিকা তৈরির পাশাপাশি স্থানীয়ভাবে ভুক্তভোগীদের সহযোগিতা করা হবে বলে জানালেন বিএনপি নেতারা। শেখ হাসিনার এই জুলুম সরকারের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে এবং পতনে যারা ভূমিকা রেখেছে, আত্মত্যাগ করেছে, প্রতিটি পরিবারের পেছনে বিএনপি আছে, বিএনপি পরিবার আছে। জেলা প্রশাসন জানিয়েছেন হতাহতের তালিকা সরকার প্রধানের দপ্তরে পাঠানো হবে। এই টোটাল বিষয় নিয়ে আমরা এখন আপাতত তথ্য সংগ্রহের কাজ করছি। সকল তথ্যগুলো আমরা নিয়ে সেটা সরকারের কাছ থেকে আমরা পাঠিয়ে দিব এবং পাঠিয়ে দিলে পরবর্তীতে যেভাবে নির্দেশনা আসবে আমরা সে অনুযায়ী কাজ করব। একমাত্র উপার্জনক্ষম মানুষটি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলায় এখন দিশেহারা পুরো পরিবার। দীপ্ত, বার্তাকক্ষ। অনিশ্চয়তায় পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার 4 লেন সড়ক প্রকল্পের কাজ। আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত এই সড়ক প্রকল্পের ঠিকাদার, প্রকৌশলী ও কর্মীরা ভারতে চলে যাওয়ায় এই অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে সড়কের বিভিন্ন অংশের বেহাল দশায় যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে ভারতীয় ঋণে ভারতের স্বার্থে নির্মিত এই প্রকল্প থেকে খুব কম সুবিধা পাবে বাংলাদেশ। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পাল্টে গেছে অনেক হিসাব নিকাশ। বাংলাদেশে ভারতের অর্থায়নে চলা বেশ কিছু প্রকল্প সংশ্লিষ্টরা ভারতে চলে গেছেন। তেমনি একটি আশুগঞ্জ আখাউড়া সড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্প। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা থেকে আশুগঞ্জ পর্যন্ত 50.8 কিলোমিটার সড়ককে সরকার 4 লেনে উন্নীত করার উদ্যোগ নেয় 2017 সালে। উদ্দেশ্য ছিল বাংলাদেশের সাথে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের বাণিজ্যিক যোগাযোগ ও দুই দেশের মধ্যে চলাচল বৃদ্ধি করা। 5,791 কোটি টাকা খরচে বাস্তবায়নাধীন এই প্রকল্পে ভারতীয় ঋণ 2,982 কোটি টাকা। আর ভারতীয় ঋণের শর্ত অনুযায়ী তাদের দেশের ঠিকাদার নিয়োগ দিতে হবে এবং প্রকল্পের জন্য প্রয়োজনীয় পণ্যের শতকরা 65% ভারত থেকে কিনতে হবে। বিশ্লেষকদের মতে শুধু ঠিকাদার নিয়োগ বা পণ্য কেনা নয়, অবৈধভাবে ভারতীয় শ্রমিক নিয়োগ ও এই প্রকল্পের যাবতীয় সুবিধা ভারতের জন্য করা হয়েছে। আখাউড়া যেখান থেকে যে ইন্ডিয়ান যে ইয়ারা চলে গেল, কন্ট্রাক্টর শুধু যায় নাই, 20,000 ওয়ার্কারও গেছে। দিস ওয়ার্কার্স আর ডেইলি ওয়ার্কার, ওরা কিন্তু এখান থেকে ওই যে কাজ করে ওই পারে চলে যায়। বুঝতে পারছেন, এটা হলো 20,000। তো এই যে ট্রানজিটটা যেটা যাবে আসবে কলকাতা পেট্রাপোল হয়ে এবং আমাদের পদ্মা ব্রিজ হয়ে ঢাকা হয়ে আখাউড়া হয়ে আগরতলা যাবে, এইটা হলো ট্রানজিট রুটটা। 2025 সালের জুনের মধ্যে পুরো কাজ শেষ করার কথা রয়েছে। তবে হঠাৎ করে কাজ বন্ধ থাকায় এই সড়ক পরিণত হয়েছে নরকে। ড্রেনেজ ব্যবস্থাও হয়ে পড়েছে বিকল। এই রাস্তাটা নিয়ে সেটা আমরা যেভাবে আছি মনে জাহান্নামে আছি, আমরা চলতে আর ফিরতে পারতাম না, কত কষ্ট হইতেছে। অনেক মানুষের ঘাড় ভেঙে দিতেছে, হাত ভেঙে দিতেছে, পা ভেঙে দিতেছে, প্রত্যেকদিন নিয়মিত এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। রাস্তার কাজ কি হবে, কেমন হবে এটা আমরা জানি না, খুব কষ্টের মধ্যে আমরা আছি। আবার কবে কাজ শুরু হবে তা নিয়ে আছে অনিশ্চয়তা। যেহেতু একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এই সড়কটি নির্মিত হচ্ছে, উভয় দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়ে এটার যে ভবিষ্যৎ করণীয় এবং কিভাবে এই কাজটি এগিয়ে নেওয়া যায় বা কিভাবে এটি সমাধান করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেন। তিনি জানিয়েছেন এখন পর্যন্ত শতকরা 50% কাজ শেষ হয়েছে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় একের পর এক অমানবিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এবার শরণার্থী শিবিরে রুটি কেনার লাইনে দাঁড়ানো মানুষের উপর গুলি চালিয়েছে ইসরায়েল।
এতে প্রাণ গেছে 8 জনের। স্থানীয় সময় সোমবার বিকেলে জাবালিয়া শরণার্থী শিবিরের সামনে এই ঘটনা ঘটে। এদিকে গাজা উপত্যকায় হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের মুক্তি নিশ্চিত করতে বিক্ষোভে উত্তাল পুরো ইসরায়েল। এমন অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই ঘি ঢেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। অভিযোগ করেন বন্দীদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে একটি চুক্তি নিশ্চিত করতে যথেষ্ট কাজ করছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিক্ষোভের মুখে ইসরায়েলিদের কাছে ক্ষমা চেয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরোর একটি বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, বিমানটি অবৈধভাবে $1.30 কোটি দিয়ে কিনে যুক্তরাষ্ট্র থেকে পাচার করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ফ্যালকন 900 EX মডেলের বিমানটি ডমিনিকান প্রজাতন্ত্র থেকে জব্দ করা হয়। এরপর সেটিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে স্থানান্তর করা হয়েছে। তবে বিমানটি কখন ও কিভাবে ডমিনিকান রিপাবলিকে গিয়েছিল সেটি এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে নিকোলো মাদুরোর কোনো বক্তব্য পাওয়া যায়নি। খেলার খবর। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লুইস সুয়ারেজ। সোমবার সংবাদ সম্মেলনে উরুগুয়ে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি উরুগুয়ের জার্সিতে নিজের শেষ ম্যাচ বলে জানান সুয়ারেজ। লিভারপুল ও বার্সেলোনার সাবেক এ তারকা এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ইন্টার মিয়ামির হয়ে খেলছেন। আন্তর্জাতিক পর্যায়ে খেলা ছাড়লেও ক্লাব পর্যায়ে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী খবর 2টায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।